বৈধ ভিসাধারী যদি আটক হয় তিনি কতটা নিরাপদ নিজেকে বোধ করবেন বা তার কি করা উচিত বা কি করা উচিত নয়। যারা পার্মানেন্ট রেসিডেন্ট আমরা বলি গ্রিন কার্ড হোল্ডার, তাদের কিন্তু এই দেশে থাকাটা পার্মানেন্টলি থাকার অধিকার হয়ে গেছে, কিন্তু সেই অধিকারের সাথে কিছু কন্ডিশন যোগ আছে। হিউম্যান ট্রাফিকিং, ড্রাগ ট্রাফিকিং, রেপ, মার্ডার এগুলোর সাথে জড়িত হয়, তাহলে তাদেরকে কিন্তু ডিপোর্ট করা যায়। আইস বিভিন্ন ভাবে মানুষকে, বিশেষ করে আনডকুমেন্টেড যারা বা যারা বিভিন্ন অপরাধী তাদেরকে ধরছে, ডিপোর্ট করছে ইত্যাদি, কিন্তু আজকে সেদিকটা আমরা কথা বলতে চাই না। আমরা বলতে চাই যে একজন বৈধ গ্রিন কার্ডধারী বা বৈধ ভিসাধারী যদি কোনো কারণে আটক হয়, এরকম আমরা দেখেছি একটি ইউনিভার্সিটির একটি ছেলেকে, খলিলুল্লাহ নাম, তাকে ধরেছে, রিপোর্ট করেছে ইত্যাদি, এরকম আরো অনেক ঘটনা আছে। তো এরকম যদি বৈধ ভিসাধারী যদি আটক হয় তিনি কতটা নিরাপদ নিজেকে বোধ করবেন বা তার কি করা উচিত বা কি করা উচিত নয়, এই বিষয়টি নিয়ে যদি একটু আপনি আলোচনা করেন, অ্যাটর্নি অশোক কে কর্মকার। ধন্যবাদ। আসলে যে যে প্রশ্নটা যে আমরা আজকে আসছে সেটা আসলে আমরা আগে চিন্তাই করিনি যেভাবে আসবে, বা টু স্পিক দ্য ট্রুথ, যেটা কিন্তু আসলে নতুন কোনো আইন না। এই আইনটা কিন্তু সবসময় ছিল বা এখনো আছে। শুধুমাত্র প্রয়োগের ভিন্নতার কারণে কিন্তু ভিন্ন সময় আমরা ভয় পাই, অথবা আমাদের রিয়েল কনসার্ন হয় যে আমাদের সেফটি অথবা সে অর্থে নেই। বিশেষ করে গত কিছুদিন আগে যখন কলাম্বিয়া ইউনিভার্সিটি একজন প্যালেস্টিনিয়ান বংশোদ্ভূত এলপিআর, যাতে পার্মানেন্ট রেসিডেন্ট, তাকে যখন ডিটেনশনে নেওয়া হয়, তারপরে অনেকেই কিন্তু ভয়ের মধ্যে আছেন। অনেক এলপিআর যারা কিনা পার্মানেন্ট রেসিডেন্ট আমি বলি, তারা কিন্তু ভয়ের মধ্যে আছেন যে কিভাবে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। তো এই ভয়টা খুব একটা অমূলক নয় এবং একই সাথে সবসময় সাবস্ট্যান্টিভ নয়। এটাকে বলা যাবে না যে এটা খুব বেশি ভীত হওয়ার কারণ আছে। আমি একটু ব্যাখ্যা করতে চাই। কারণ হলো, যারা পার্মানেন্ট রেসিডেন্ট আমরা বলি গ্রিন কার্ড হোল্ডার, তাদের কিন্তু এই দেশে থাকাটা পার্মানেন্টলি থাকার অধিকার হয়ে গেছে, কিন্তু সেই অধিকারের সাথে কিছু কন্ডিশন যোগ আছে। যে আপনি কখনো কোনো অবৈধ কাজের সাথে যুক্ত হতে পারবেন না, যার যেমন কেউই পারিনি আমরা, সিটিজেন হলেও পারা যাবে না। তবে যারা সিটিজেন তাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে, কিন্তু দেশ থেকে ডিপোর্ট করার ব্যবস্থা নেই, যদি না অন্য কারণে। সেটা আমরা এক্সেপশন আলোচনা করতে পারি পরবর্তী সময়। কিন্তু এলপিআর যারা কিনা গ্রিন কার্ড হোল্ডার, তারা তো অনেকটাই মনে করতেন যে তারা অনেকটাই নিরাপদ, এবং তাদের নিরাপদ থাকার বা নিরাপদ বোধ করার বিশেষ কারণ রয়ে গেছে। কারণ হলো, তারা স্থায়ী বাসিন্দা এই দেশে থাকার জন্য অনুমতি পাচ্ছেন, এবং ভবিষ্যতে 5 বছর অথবা 3 বছর পরে তারা নাগরিকত্ব লাভ করবেন। নাগরিকত্ব লাভ করার তাদের অধিকার বা সম্ভাবনা রয়ে গেছে। তো ঘটনাটা হলো, বিশেষ করে কিছুদিন আগে যে কলাম্বিয়া ইউনিভার্সিটির যে ছাত্র, তাকে ডিটেনশনে নেওয়া হয়েছে এবং তাকে ডিপোর্ট করার জন্য, এবং পরবর্তীতে সেলফ ডিপোর্টেড হয়েছেন একজন ছাত্রী ইন্ডিয়ান অরিজিনের, এবং একজন লেবানিজ অরিজিনের একজন ডাক্তারকে ডিপোর্ট করা হয়েছে। শুধু এই দিকে একটা ভয়ের রাজত্ব কিন্তু কায়েম হয়ে গেছে। মানুষ কিন্তু ভয়ের মধ্যে চলে গেছে যে আমার কি হতে পারে। তো এই ভয়ের, যেমন আমি একটু এক্সপ্লেন করি, একাডেমিক দিক থেকে বলতে পারি যে যদি এলপিআরও ডিপোর্টেড হতে পারে, তাদের অনেকগুলো কারণ আছে। যেমন অ্যাগ্রাভেটেড ফেলোনিজ বলেন, যদি কোনো বিশেষ কোনো যেগুলো আমরা অ্যাগ্রাভেটেড ফেলোনি বলি, এমন কোনো ক্রাইমের সাথে কেউ যুক্ত হয়, আর হিউম্যান ট্রাফিকিং, ড্রাগ ট্রাফিকিং, রেপ, মার্ডার এগুলোর সাথে জড়িত হয়, তাহলে তাদেরকে কিন্তু ডিপোর্ট করা যায়। যেমন ক্রাইমস ইনভলভিং মোরাল টাইপের, মানে নৈতিক স্খলন জনিত, যেমন চুরি, ডাকাতি, এগুলো মধ্যে পড়ে। ড্রাগ অফেন্সেস আমরা অলরেডি একটু আলোচনা করেছি। ড্রাগ অফেন্সেস মানে ড্রাগ, যারা আপনি ড্রাগ ডিলার যাতে বলতে পারেন। ফায়ার আর্মস যদি থাকে, সেটাকে নিয়ে যদি আপনি অ্যাবিউজ করেন। ডোমেস্টিক ভায়োলেন্সেরও যদি একটা হয়, সেই সবগুলো আছে। ফ্রড, মিসরিপ্রেজেন্টেশন, এগুলো সমস্ত কিছু থাকলে কিন্তু একজনকে ডিপোর্ট করা যায়। কিন্তু ইদানিংকালে আমরা যাদেরকে দেখেছি, যাদেরকে নিয়ে যাদের উদাহরণের কারণে আমাদের মধ্যে ভয় ঢুকেছে, তাদেরকে কেন করা হলো? বিশেষ করে কলাম্বিয়া ইউনিভার্সিটির ছাত্র, তাকে যখন ডিপোর্টেশন বা ডিটেনশনে নেওয়া হলো পরবর্তী ডিপোর্ট করার জন্য, তখন আমাদের মধ্যে কিন্তু ভয়টা ঢুকে যাওয়াটা স্বাভাবিক। কিন্তু আমি একটু এখানে বলতে চাই যে খুব সবারই ভয় করার কিছু নেই। কিছু একটা থাকবে সরকারের পলিসিগত কারণে, কিন্তু উনি অ্যারেস্ট রয়েছে। পলিসিটা কি? সরকার, বর্তমান প্রশাসন মনে করছেন যে যারা কিনা হামাসের প্রতি যারা একটু যাদের সফট স্পট আছে, যারা মনে করেন হামাস সমর্থন রয়েছে, তো
যেহেতু প্রো প্যালেস্টিনিয়ান যে একটা এজিটেশন হয়েছিল, বিভিন্ন প্রোটেস্ট হয়েছিল বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে, বিশেষ করে কলম্বিয়াতে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি হয়েছিল, আমাদের নিউ ইয়র্কেও হয়েছিল, কলম্বিয়াটা খুব ম্যাসিভ হয়েছিল। হ্যাঁ, কলম্বিয়া ইউনিভার্সিটি নিউ ইয়র্কে। তো এই কারণে কি হয়েছে যে আপনার এই পুরো প্যালেস্টিনিয়ান যে মানে প্রোটেস্ট, সেটাকে ধরে নেওয়া হয়েছে যে প্রো হামাস প্রোটেস্ট। ওকে, কারণ হলো হামাস যখন অক্টোবরের 7 তারিখ 2023-এ আক্রমণ করলো ইসরায়েলকে, এবং তার পরবর্তীতে যে ঘটনাগুলো আমরা সব দেখছি এখন যেটা চলছে, মানে সেটা হলো সেই, আমরা আগের কথা বা মানে ইতিহাস নিয়ে আমাদের কথা নয়, আমরা ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকছি। তো সেই কারণে বর্তমান প্রশাসন মনে করছে যারা কিনা সেই ঘটনাকে কন্ডেম করেনি 7ই অক্টোবরে, এবং পরবর্তীতে প্যালেস্টিনিয়ানদের পক্ষে যারা অবস্থান নিয়েছেন তাদেরকে ধরে নেওয়া হয়েছে, তাদেরকে চিহ্নিত করা হচ্ছে প্রো হামাস। দ্যাট ইজ এ ডিফারেন্স। বাইডেন প্রশাসন মনে করতেন তাদেরকে প্রো প্যালেস্টিনিয়ান, আর বর্তমান প্রশাসন মনে করেন প্রো হামাস। তো প্রো হামাস হলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো দুটো জিনিস এখানে। একটা হলো আমাদের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট টু স্পিক আওয়ার মাইন্ড, আর সেকেন্ড হলো ন্যাশনাল সিকিউরিটি। সো হোয়েন একজন এলপিআর এর অধিকার আছে তার ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট প্রয়োগ করার, অথরিটি সেখানে প্রয়োগ করছেন তাদের সিকিউরিটি রিজনস, সিকিউরিটি অফ দিস কান্ট্রি। আপনি হামাস যেহেতু বা আমেরিকার কাছে একটা নিষিদ্ধ সংগঠন, টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে নিষিদ্ধ, সুতরাং এনি সিম্পাথাইজার ফর দ্যাট অর্গানাইজেশন নাও ইউ সি দে ইউজ ইট দ্যাট ওয়ে। তো আপনি প্রো হামাস হলে আপনি এদের সিকিউরিটির জন্য আপনি ভয়াবহ, আপনার জন্য রিস্ক রয়ে গেছে। তো সে কারণে কিন্তু তাদেরকে ধরছে। তাদের কিন্তু মানে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট কথা বলার জন্য না, তাদেরকে প্রো হামাসকে এই ব্যাখ্যাটা এইভাবে হয়েছে। কাজেই আমরা দ্বিমত পোষণ করতে পারি, বাট যে প্রশাসনের ব্যাখ্যাটা তাই। সুতরাং যারা ভয় পাচ্ছেন, আমি তাদের জন্য বলছি সবসময় ভয় পাওয়ার কিছু নেই। ফার্স্ট অফ অল মেনটেন লো প্রোফাইল, সেকেন্ড অফ অল সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট প্রয়োগ করতে পারি, কিন্তু তারা তাদের সিকিউরিটি রাইটও প্রয়োগ করতে পারে। সুতরাং ইউ ব্যালেন্স যে হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। এক্ষেত্রে আপনার কাছে আমার একটি প্রশ্ন, যে এরকম ঘটনা যেটা বললেন আপনি, সেরকম অবস্থায় যদি জামিন না পায় কেউ, যে ভিকটিম, বিকল্প কোনো আইনি সহায়তা পাওয়ার সুযোগ কি তার আছে? অবভিয়াসলি আপনার প্রথমত হলো এটা খুবই কঠিন ব্যাপার, কারণ হলো আলটিমেটলি আপনাকে ডিস্ট্রিক্ট কোর্ট বা ফেডারেল কোর্টে আপনাকে যখন যেতে হবে এটাকে স্টপ করার জন্য। তো আলটিমেটলি এখান থেকে আপনাকে যে সরকার, যে অথরিটি বা অ্যাডমিনিস্ট্রেশন, তারা আবার সেটাকে পরবর্তীতে আপিল করে, এবং এটা আমার ধারণা এক সময় এটা গিয়ে সুপ্রিম কোর্টে গড়াবে। কারণ হলো এখানে অনেকগুলো লিগ্যাল এবং কনস্টিটিউশনাল ইস্যু কিন্তু জড়িত হয়ে গেছে, যে তাদের আপনি যে কথাগুলো বলছে, যারা কথা বলছে তাদেরকে কেমন করে আপনি মানে এরকম এই যে সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটিতে আপনি ধরছেন, এবং সেটাকে ব্যাখ্যা কি, সেই ব্যাখ্যাগুলো ইন্টারপ্রিটেশন কিন্তু শেষ পর্যন্ত একটা মানুষকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে শুধু প্রটেস্ট করেছে বা একটা গোষ্ঠীকে সমর্থন করেছে, তার ভিত্তিতে তাকে ডিপোর্ট করে দেবে, অথচ তার কাছে বৈধ কাগজপত্র আছে। এই বিষয়টি নিয়ে আপনি যেটা বলছেন, হয়তো সুপ্রিম কোর্টে একটু মানে এটার বিরুদ্ধে আপিল বা এটার বিরুদ্ধে মামলা হতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।